কয়েকটি নক্ষত্র নিঃশেষে লিখেছেন তেজস্মিতা মুর্তজা, পর্ব ৯, অংশ ১। সোহাল সকাল সকাল গোসল সেরে এসে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। সে সময় পান্না, কাজের মেয়ে, এসে দরজার সামনে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে মাথা নত করে নিল। দরজার সামনে থেকে বিছানা দেখা যাচ্ছে। বিছানায় দিবার দেহটা চাদরের তলে পড়ে আছে, বুক অবধি চাদর তোলা, কাঁধ নগ্ন। পান্না বুঝল চাদরের তলে গোটা শরীরটাও নগ্ন। ভাবি বোধহয় কাঁদছে। সে মাথা নত করে দরজার একপাশে দাঁড়িয়ে পড়ল। ভাইজান, খালাজান আপনারে আর ভাবিকে খাইতে ডাকে। সোহেল বলল, পান্না চলে গেলে সোহেল দিবাকে বলল, এই ওঠ, গোসল দিয়ায়। রাতে মনে হয় লাগের সাথে লং ড্রাইভে না যেতে পারার শোকে কিছু খাসও নাই। উঠ যা। লাগটা হলো সেতু। দিবা নাক টানলো। ট্যুরে যাওয়ার জন্য তার উৎসাহ বেশি ছিল। বিয়ের পর সোহেল বিভিন্ন স্থানে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যায়। দিবাকে কোথাও সঙ্গে নেয়নি। সঙ্গে যেতে চাইবার সাহসও দিবার নেই। সোহেলের সঙ্গে তার সম্পর্ক রাত ক্রিয়ার। রাত ফুরলে তারা খুবই অপরিচিত। এবার সিলেট ট্যুরের ব্যানার দেখে ঋতু যাওয়ার জন্য লাফিয়ে উঠল। দিবা আনন্দে নেচে উঠে শাশুড়িকে বলে সোহেলকে রাজি করালো। সেই মতো গত রাতে তৈরিও হলো। রাত 10টায় সোহেল বাড়ি এলো। এসে গোসলখানায় ঢুকে শরীরে পানি ঢালতে ঢালতে বলল, ঘরের মধ্যে সাজগোজ কিসের? আমি তো ছিলাম না বাসায়, কার জন্য সাজগোজ? দিবা হাসার চেষ্টা করে বলল, তোমার মনে নেই? একটু পরই তো আমরা ট্যুরে যাচ্ছি। তোমার সাথে দেখা করে যাওয়ার জন্যই বসেছিলাম। সোহেল চোখ তুলে দিবার আপাত মস্তক দেখে শীতল গলায় বলল, আপনি করে ডাকতে বলিনি? আমি কি সহপাঠী বা বন্ধু যে তুমি করছিস? স্বামী তোর, আপনি ডাকবি। আজ কোনো ঝামেলা হোক দিবা চায় না, তাই সে মাথা নুইয়ে বলল, আপনার লুঙ্গি আনবো? সে জবাব দিল না। সোহেল গায়ে সাবান মাখতে মাখতে জিজ্ঞাসা করলো, কে কে যাচ্ছে? ঋতু আপা আর। শকুনি চোখে তাকিয়ে সোহেল শুধালো, আর? ঋতুরই খালি যাবার কথা। তাইলে আর কে? মুখ ফসকে মহা ভুল হয়ে গেছে বুঝে দিবার কান্না পেতে লাগলো। সোহেল বলল, এই দিক তাকা। বড়টাও যাচ্ছে নাকি রে? দিবা কথা বলতে পারল না। সোহেল হেসে বলল, এর জন্যই এত আগে ভাগে সেজে গুজে রেডি হচ্ছিস? খুব আনন্দ। ওই তো তোকে শেখায় স্বামীকে তুমি ডাকা, নিজেরে বিরাট বড় বালবেটি ভাবা না। শাড়ি খুলে ফেল। দিবার চোখ ভরে উঠল। আমি তৈরি হলাম, প্লিজ চাই। আজ রাত দরজার 1 ইঞ্চি বাইরে তোর পা পড়লে তারুতে শিক পুড়িয়ে দাগ দেব। শাড়ি খোল, বিছানায় যা, আমি আসছি। দিবা মাথা নুইয়ে ঝরঝর করে কেঁদে ফেলল। সোহেল শরীর মুছে গামছাটা পরনে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, কানে যায়নি? আসতে হচ্ছে আমার কথা। তোর আশেপাশে ওই লটকির ছায়াও যেন না পড়ে। দিবা আহত স্বরে বলল, নিজের বোনকে কেউ এসব বলে? সঙ্গে সঙ্গে গাল চিপে ধরল সোহেল। চুপ থাক, তোতা পাখির মতো ফ্যাসফ্যাস করছিস না। বোন আমার, আর ব্যথা তোর লাগছে? কবিরাজের পানি পড়া খাইয়েছে? পেটের ওপর উঠে এক পাড়া মেরে সব পানি বের করে আনবো। ঋতু দরজার বাইরে থেকে এই পরিস্থিতি দেখে নিঃশব্দে চলে গেল। ভাবিকে ডাকা তো দূর, সে দরজার সামনে গিয়েছে জানলেও সোহেল দিবার ওপর চড়া হবে। সে তো কেউ পছন্দ করে না, না পরিবারের না সমাজের। সে তো একটি উচ্ছৃঙ্খল, উগ্রবাদী, স্বেচ্ছাচারী, এক জাহিরি স্বভাবধারী মেয়ে। সে তোর চেহারা মনে আসলেও সোহেলের শরীরে আগুন ধরে যায়। সে তো বলতে তার কোনো ছোট বোন জন্মেছিল এ কথা সে ভুলে গেছে। নেহাত বাবা মার জন্য সেতুকে বাড়িতে রাখা। বাবা আজ মরলে সোহেল আগে সেতুকে চুল ধরে বের করবে, এরপর আবার লাশ দাফনে যাবে। সে মেয়ের সঙ্গে তার স্ত্রীর কোনো সম্বন্ধ থাকতে পারে না, কিন্তু সোহেল বুঝল সম্বন্ধ তো হয়ে গেছে, কারণ দিবা তার মুখের ওপর জিজ্ঞাসা করে বসলো, আপনার সেতু আপুকে এত ঘেন্না করেন কেন? সোহেল সশব্দে কয়েকটা চড় মারল দিবার গালে। চুল হাতের মুঠোয় পেঁচিয়ে ধরে বলল, তুই ঘেন্না করিস না কেন সেটা বল। ওর মতো হইতে মন চায়? দিবার আর্তনাদ আরও বিরক্তকর ঠেকল সোহেলের কানে। পরনে প্যান্টের অভাব অনুভব করল সে। চামড়ার বেলটা
না হলে জমছে না। দিবা বলল, পারে নিজের বোনকে মারুন না গিয়ে, ওর সামনে গিয়ে তো কেউ দাঁড়াতেও পারবেন না, শুধু ওর কথা বলে মানুষকে শাসন করা কেন? সোহেল দিবার মুখটা চেপে ধরে চ্যাপটা করে ফেলল। তুই আমার বউ, ওই জাহিলের থেকে দূরে থাকবি। ওর মতো মেলক হয় রে, মেলক হবে নত, পুরুষের চোখে চোখ রাখবে না, যা পাবে খাবে, না পেলে মুখ ফুটে চাইবে না লজ্জায়। নম্রতা, ভদ্রতা, লজ্জা মেলকের পোশাক। ও হলো একটা, কোনোখানে দেখেছিস ওই রকম একটা? মেলক হবে সহজ সরল, বাপ ভাই স্বামীর পছন্দ অপছন্দ মেনে চলবে, চোখ নত, মুখ ছোট, সভ্য শান্ত। তাইলেই হইল মেলক। ও হইল কলঙ্ক, এ বাড়ির কলঙ্ক, আমাদের সম্মানের হানি। বাপ ভাইয়ের সঙ্গে টক্কর দেয়। বাপকে গুলি করে জেল খেটে আসা মাগিরে তুই কি করতে বলিস? তোরে যদি আর একদিনও ওর আশেপাশে ঘেঁষতে দেখেছে, একদম জিন্দা গায়রা থুয়ে দিয়াম। হারামজাদি। লিপি বেগম দিবাকে বলে গেলেন, খুলে ফেলো শাড়ি, স্বামী পছন্দ না করলে কোথাও না যাওয়াই ভালো। সন্টুর ভাত বেড়ে রেখেছি, রুমে এনে খেতে দাও ওকে। রাত 2টো পর্যন্ত হিন্দি সিনেমা দেখলো সোহেল। দিবা খাবার খেলো না, বিছানার এক কোণে পড়ে ফুপিয়ে কাঁদল। 2টোর পর সিনেমা শেষ হলে সোহেল নিজের দরকারে দিবাকে কাছে ডাকলে মেয়েটা কাঁদতে লাগলো। বেশ কয়েকবার ধরতে গেলে মাছের মতো ফসকে গেল। তখন কি করা যায়? সিনেমার শব্দে এতক্ষণ কান্নার গুনগুন কানে না এলেও নিঃশব্দ ঘরে বারবার নাক টানা আর মেলে কান্নার গুনগুনানিতে সোহেল আবার নিয়ন্ত্রণ হারালো। উঠে গিয়ে চুল ধরে ধুমধুম করে কিছুক্ষণ কিল ঘুষি দিয়ে বাগে আনতে হলো মেয়েটাকে। দস্তাদস্তির আওয়াজে কালাম হক চেঁচালেন, কি হচ্ছে রে সন্টু? মারছিস নাকি বৌমাকে? দরজা খোল হারামজাদা। সোহেল বলল, আমার বউ, আমি মারি আর যা ইচ্ছা করি। রাত দুপুরে আমার ঘরের সামনে তোমার কি? ঘুমাও গিয়ে, এসেছে তদারকি করতে। তাদের রাতকেয়ার সম্পর্ক তা সম্পূর্ণ হলে সোহেল আরামে ঘুমালো, কিন্তু এই মেয়ে এখন অব্দি কাঁদছে। সোহেল দ্রুত জুতা পরে বেরিয়ে গেল। আর কিছুক্ষণ এসব দেখতে হলে সে নিশ্চিত আবার মারবে মেয়েটাকে। দিবা কিছুক্ষণ পর উঠে বসলো ধীরে ধীরে। শির দাঁড়াতে বেশ কয়েকটা কিল মেরেছে সোহেল। পিঠ সোজা করে বসতে গেলে বড় যন্ত্রণা হচ্ছে। তার রাজমিস্ত্রি বাপ লোভী কেনা কে জানে। 15 ভরি গহনায় মেয়েকে বিক্রি করে বাবাটা খুব খুশি হয়েছিল। উপরন্তর 1 টাকা যৌতুক নেই। কালাম হক শুধু মেয়ে চান। দিবাকে এটুকু মূল্য যৌতুকের বদলে দিলেই বাকি। সে ঠিক করলো বেড়াতে না গিয়ে বরং গয়নাগুলো মন ভরে দেখবে, এতে চোখ জুড়োবে। প্রকৃতির চাইতে গহনা বেশি সুন্দর। দিবার প্রশ্ন, সেতুর মতো হলে মেয়েরা সত্যিই সুখী হয় নাকি? সেতুকে একজন সুখী মেয়ে, সেতুকে যারা ঘেন্না করেন, কারণ সবার একটাই, সেতুকে নিয়ন্ত্রণ করা যায় না। সে কাউকে দাম দেয় না, ভয় পায় না। পুরুষ অহংক ভয়াবহ। তা কেউ, বিশেষত কোনো নারী অমান্য অগ্রাহ্য করলে পুরুষ সহ্য করতে পারে না। যাকে নিয়ন্ত্রণ করা যায় না তাকে শুধু ঘেন্না করা যায়। সেতুকে যে দিবার খুব পছন্দ তেমন নয়। সোহেল সব কথা ভুল বলেনি। আসলেই সেতুর মতো মেয়ে সে কখনো দেখেনি। কিন্তু সে সেতুকে দেখে এমন লোকেদেরকেও অপ্রস্তুত হতে দেখেছে যারা ডেঞ্জারাস হিসেবে খুব খ্যাত। তাহলে এটা ভালো না খারাপ? দিবা বোঝে না। বাসার লবি থেকে বেরিয়ে বাবাকে কল করে বলল, বাবা, কাণ্ড ঘটে গেছে। ফারুক কাজী বললেন, কি হয়েছে? রুয়া ইফতেহাজ হক বাবা। বিশ্বাস হয়? বলছিস কি? তোমার প্রাণদিক বড় ছেলে গিয়ে কিছু বলেনি? ও হয়তো খেয়াল করে নাই। তা করবে কি? মন্দনা কলা একটা। রুয়াদ জেলা স্কুলের ছাত্র ভান্ডারের সাথে করে এসেছে। তুমি খোঁজ লাগাও তো, ওখানে চাকরি নিয়েছে নাকি? বলছিস কি? রুয়াদ জেলা স্কুলের চাকরি নিয়েছে? তার মানে তো এখন ময়মনসিংহেই আছে। কবে থেকে? কেউ তো খোঁজ দিল না। আরে সেসব কি আমি জানি বাবা? কাকতালীয়ভাবে কাজের কাজ খুব কমই হয়। তুমি খোঁজ নাও। তোমার বড় মন্দাকে বলো সারাদিন মাল দিলে মজ ফুর্তি না করে কাজ ধান্দায়ও একটু নজর বোলাতে। তোর সঙ্গে কথা হয়েছে রুয়াদের? না, আমি তেমন পাত্তা দিচ্ছি না। বেশি কথা বলতে গেলে সন্দেহ করতে পারে। চালু জিনিস, রাখছি।
রুয়াদ নয়নের খোঁজ করছে দেখে সে তো চিবিয়ে বলল, এই ট্যুরে যে নয়ন আসছে তা কোন টিভিতে সম্প্রচার হচ্ছিল রে? দেশ বিদেশের সবাই জানে, মজার ব্যাপার তো। রুয়াদের কানে এসে তো তেরাবাঁকা কথাটা এলে সে পরিশ্রান্ত মুখেও চোখ বুঝে মুচকে হাসল। সে তোর মাথার উপর সানগ্লাস, চোখে মুখে নিঃস্বার্থ ভাব, হাত পা নাড়ছে অস্বাভাবিকভাবে, ঘাম মুছছে হাতের পিঠে, এদিক ওদিক তাকাচ্ছে বারবার, ঘন ঘন শ্বাস ফেলছে, ঢোক গিলছে, ঠ্যাং দোলাচ্ছে। সাইকোলজির ভাষায় এটাকে সাইকোমোটর অ্যাজিটেশন বলে। রুয়াদ সরে এলো সেতুর সামনে থেকে। বিল পরিশোধের জন্য অদ্রিজের এক লোকসহ সবাইকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। চায়ের অর্ডার করে পাঞ্জাবির গলা তুলে চেয়ারে বসলো সে। তাকে ঘিরে ছাত্ররা বসলো। প্রায় বেশ কয়েকটা টেবিল ভরে গেল। তাদের আনন্দের শেষ নেই। প্রত্যেকের কাঁধে ফোলা স্কুল ব্যাগ। পেশাগত ট্যুরিস্টের মতন ব্যাগ গুছিয়ে কাঁধে ধরে ঘুরতে সবগুলো যে খুব আমোদ অনুভব করছে তা চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। হইচয়ে ভরে উঠল চারপাশ। কেউ কেউ টেবিল বাজিয়ে গান ধরল, নাস্তার অপেক্ষায় টেবিলে চামচ বাজিয়ে আওয়াজ তুলল। তাদের হই হুল্লোড়ে আশেপাশে মানুষদের মাঝেও এক চাপা আনন্দ ও মুখে হাসি দেখা যেতে লাগলো। এর মধ্যে ঋতুর মন ভার, কখনো ভাবির জন্য, কখনো বা অপ্রত্যাশিত রুয়াদের সাক্ষাৎ পেয়ে। সে তখনও রুয়াদকে এমনভাবে দেখছে যেন কবর থেকে কোনো মুর্দা উঠে এসেছে। সেতুর কথাটাই আওড়ালো সে। আপনি কি করে জানলেন নয়ন এসেছে আমাদের সাথে? আপনি আগেই জানতেন? রুয়াদ চোখ বুঝে একটু হাসল। সেই জবাব না দিয়ে বলল, ও কমান্ডারের পরিবারের সাথে ছিল না? ঋতু চিন্তিত হয়ে বলল, আমি যখন ওই বাস থেকে নেমে আসি তখন ওদের সাথেই ছিল। আর কোথায় যাবে? আপনি এত চিন্তা করবেন না, ও ওদের সাথেই আছে। ওরা যেহেতু এই হোটেলে ওঠেনি, তাহলে অন্য কোনো হোটেলে থাকতে পারে। শাড়ি পরে এসেছে, একা একা চেঞ্জ করতে পারবে কি না? উফ, তখন নেমে আসা আমার মস্ত বড় ভুল হয়েছে। ছাত্ররা জিজ্ঞাসা করলো, স্যার আপনি চলে এলেন, ওইখানে ওই আপা একা, আপনি কি চেক ইন করবেন নাকি না? তখন চা চলে এসেছে। রুয়াদ মোহরের দিকে চা এগিয়ে নিজেও এক চুমুক দিয়ে বলল, আপা না, ম্যাডাম ডাকবি। পুঁজিবাদী পরিবারের ধান্দাবাজ ম্যাডাম। এখানকার সবার চাইতে নেতাগিরি তিনি ভালো জানেন। ওনার রক্তে ইংরেজদের মতো শাসক জীবাণু আছে। চিন্তা করিস না, তোরা নাস্তা করে ওনার কাছে যা। দেখ, সব করে ফেলেছে ম্যাডাম। স্যার আপনি কি চেনেন ওনাকে? দেখে তো মনে হলো না সে আপনাকে চেনে। আমিও চিনি না। রক্তিম খেপে গেল, আপনি চেনেন না? তাহলে এত কিছু জানেন কিভাবে? আমার বউ ছাড়া আমি আর কোনো মেয়ের লোককে চিনি না লালটু। নগেন বলল, স্যার একটা সত্যি কথা বলবেন? দুটো বললেও সত্যি বলবো, আমি মিথ্যা বলতে পারি না। নগেন উঠে এসে মোহরকে নির্দেশ করে কানে কানে ফিস ফিস করলো, স্যার এটা কি সত্যি? আপনার বউ মানে উনি? তোর কোনো সন্দেহ আছে খগেন? স্যার আপনি যে বিয়ে করতে পারেন আমার কেন যেন বিশ্বাস হয় না। রুয়াদ মাথা নাড়ল আবারও। মোহর রুয়াদের হাত চেপে ধরে টেনে মেসিংয়ের সামনে নিয়ে গিয়ে বলল, ঝুঁকে দাঁড়ান। রুয়াদের পাশ দিয়ে এক সুন্দরী যাচ্ছিল। রুয়াদ 120 ডিগ্রি কোণে ঘাট ঘুরিয়ে সুন্দরীকে দেখে বলল, আই আমার হাবা, আমার হাবা। মোহর নাক কুচকে বলল, এত নির্লজ্জ, ক্যারেক্টারলেস আমি জীবনেও দেখিনি। রুয়াদ জানালো, আমি একজন প্রকৃতি প্রেমিক, নির্লজ্জ ক্যারেক্টারলেস হব কেন? সৃষ্টিকর্তার প্রত্যেকটা সুন্দর সৃষ্টি চোখ ভরে দেখার অধিকার আছে আমার। ঝুঁকে দাঁড়াতে বললে কেন? মোহর তার চশমা খুলে রেখে মুখ ধুইয়ে দিল, মাথায় একটু পানি বসালো। রুয়াদ তার শাড়ির আঁচল তুলে মাথা মুখ মুছে আঁচলটা ভিজিয়ে ফেলল। মোহর বলল, এখন চলুন ব্যান্ডেজ করে আসি হাতটায়, ধুলো বাড়ি ঢুকছে, ইনফেকশন হয়ে যাবে। এরপর সারা রাত ঘুমাননি, ঘুম দরকার, চোখ লাল হয়ে আছে। পাথর আপনি? মোহ ছাড়ো আমাকে। মোহর রুয়াদের হাত চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলে বলল, না ছাড়বো না। আপনি আসলে কি চান? রুয়াদ হাত ছাড়িয়ে নিয়ে বলল, মুততে চাই। সে হোটেলের বাইরে এসে একটা সিগারেট ধরালো। গত রাত থেকে সে নিশ্চিত ছিল অ্যানিরা এই হোটেলেই উঠবে। ব্যাস
বাস থেকে নেমেই নয়নতারার সাক্ষাৎ মিলবে। তার বুকের মাঝখানটায় তীর তীর করতে লাগলো। ব্যস্ত রাস্তা, গাড়ির কোলাহল সব কিছু ছাপিয়ে কানে রিনরিনে চিকন সুর বেজে উঠল। চাচ্চু, চাচ্চু, এই রুয়াদ বুয়াদ। এই ডাক বিগত 4 বছরে কতবার তাকে আধো ঘুম থেকে জাগিয়ে তুলে সারা রাত বসিয়ে রেখেছে। আরেকটা ডাক তাকে জ্বালাতন করছে, কিন্তু সে ফেরেনি। একজনের দেখা পেলেও আর একজনের টলটলে মুখটা এতক্ষণে দেখতে পেলে হতো। এটা কি শাস্তি তার প্রকৃতির তরফ থেকে? নয়নতারা তাকে খুব খুঁজেছে, পায়নি আজ, তাই সেও দেখা পাবে না সহজে। রোদ চশমা ঝলসে যাবার উপক্রম। মোহর ও ছাত্রদেরকে অঘোষিতভাবে সেতুর আয়তায় ছেড়ে সে বেরিয়ে পড়ল সিলেট শহরে। সেতুর গালে চুইংগাম, সে সেটা চিবোচ্ছে, ফুলাচ্ছে, ঠাস করে ফুটোচ্ছে। হাতের হ্যান্ড প্রেসিং বলটা অনবরত চাপছে, সাথে শ্বাসের ব্যায়াম চলছে। অদৃচের মোট 6 জন লোক এখন লবিতে। তারা সকল ব্যবস্থাপনা সেরে ট্যুরিস্টদেরকে রুমে বিশ্রামে দিয়ে এসেছে। দুপুরের পর বেরোতে বের হওয়ার সময় নির্ধারিত হয়েছে। আজ প্রথম দিন, সকলেই ভ্রমণে ক্লান্ত, তাই কাছে কোলে চা বাগানে ঘোরাঘুরি হবে। সেতু ডেস্কে ঝুঁকে চুইংগাম চিবোতে চিবোতে বলল, এই হোটেলের সবচাইতে এক্সক্লুসিভ স্যুট রাতপতি কত? জিজ্ঞাসা করার ভাষাটা খুব একটা মার্জিত নয়। ম্যানেজার সাহেব পাশেই ছিলেন। বড়ই দলটাকে তিনিই ম্যানেজ করেছেন। তিনি হেসে জানালেন, আপনার জন্য 16,000 হবে ম্যাডাম। সেতু ঋতুকে ডেকে বলল, তোর বাপ টাকা কত দিয়েছে? ঋতু যে পরিমাণ বলল তাতে নাক কুচকে গেল সেতুর। ছাত্ররা জিজ্ঞাসা করল, আপনি অন্য স্যুটে থাকবেন ম্যাডাম? সেতু কিছুক্ষণ চেয়ে রইল শান্ত চোখে, এরপর মুচকি এসে মাথা নাড়ল। ম্যাডাম নয়, আপা বলো। না, আমি তোমাদের সাথে তোমাদের মাফিক রুমেই থাকবো ছোটু। তোমরা খেয়েছ? ছাত্ররা তাকিতুকি করল। রোজ স্যারের কি মতলব? আপা তো একদমই তেমন নয়, যেমনটা স্যার বলে গেলেন। হ্যাঁ, একটু আলফা আলফা ভাব, তা বলে ইংরেজদের মতো শাসক মানসিকতা না, মানা যাচ্ছে না। আলফা লেডিকে তাদের ভীষণ পছন্দ হয়েছে। নগেন আলফা লেডির নাম জিজ্ঞাসা করলে লেডি হ্যান্ডশেকের হাত বাড়িয়ে জানালো, সেতু, মাইসেলফ স্বর্ণী হক সেতু, ইউ গাইস। সেতুর শরীর থেকে ভেসে আসা ভ্যাটিমার পারফিউমের ঘ্রাণে নগেনের মাতাল মাতাল লাগলো। এক মুহূর্ত মনে হলো বিশাল এক বিজনেস ওমেন অথবা পার্টি লিডারের সঙ্গে ডিল ফাইনাল করে হাত মেলালো সে। নিজেকে বিশাল এক লিডার মনে হতে লাগলো। সবাই যখন নিজেদের রুমের দিকে যাচ্ছিল, সেই সময় বাসার এসে সেতুর জিনিস বহন করা সার্ভিস বয়টিকে বলল, ওই দিকে নয়, সেতু হকের জন্য এক্সক্লুসিভ স্যুটে রুম বুকিং হয়েছে, মালপত্র সেই রুমে তুলুন। সেতু বলল, আবুল বাসার ভাই, আমার রুম নর্মাল, জিনিস এক্সক্লুসিভ স্যুটে যাবে না। বাসার সেতুর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল, তুই নর্মালে থাকতে কমফোর্ট হবি না সেতু? তোর আমার জন্য এক্সক্লুসিভ স্যুটের পাশাপাশি 2টো রুম নিয়েছে। সেতু হেসে বলল, আবুল বাসার ভাই, আপনাকে এক কথা বোঝাতে বোঝাতে সেতু বড় ক্লান্ত। সে কারো অনুদান নিতে পছন্দ করে না। সে আপাতত নর্মাল মানুষ, নর্মালে থাকবে, এটাই স্বাভাবিক। যেদিন সে বড় মানুষ হয়ে যাবে, সেদিন এরকম এক একটা হোটেলই খাড়ার ওপর কিনে ফেলবে দেখবেন। সেতু হাতে তুড়ি বাড়ল, ততদিন নর্মালি সই। বাসার নাকের পাঠা ফুলে উঠল। তুই জেদ করে এসব করছিস না? জেদ? সেটা কি খায় নাকি গায়ে মাখে? বাসার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর কত ধৈর্যের পরীক্ষা নিবি আমার? সেতু দুঃখে কাঁদো কাঁদো হয়ে বলল, হলে আমার নেকা ষষ্ঠীলে ধৈর্যের পরীক্ষা নিতে ইউনিভার্সিটির কার্ড ছাপিয়ে পাঠাই আমি। বাসার ভাই, এসে প্লিজ ধৈর্যের পরীক্ষাটা দিয়ে যাবেন। কত কষ্ট আমার বাসার ভাইয়ের। গো। বাসার নড়ার শক্তি পেল না। সেতু পেন্সিল হিলে গট গট আওয়াজ তুলে চলে গেল। বাসার কপাল চেপে ধরে বিড়বিড় করল, প্রিন্স ঠিকই বলে, এ শালা বজ্জাত মেয়েটাকে খুন করে ফেলাই উচিত। হাউ রুড, গড ড্যাম। রুমে ঢুকে সেতু ধপাস করে আধশোয়া হয়ে পড়ল বিছানার ওপর।
হার্ডবোর্ডের বালিশ খাড়া করে হেলান দিয়ে এক হাঁটু উঁচু করে অপর পা ছড়িয়ে বসে হাঁটু দুলাতে লাগলো। মুখের চুইংগামটা তেতো হয়ে গেছে, মুখ থেকে ছুঁড়ে ফেললো সেটা মেঝেতে।